জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শ্রদ্ধা। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে মোনাজাত। সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে দেবেন ভাষণ। সচিবালয়ে চলছে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। শিগগিরই পৌর, সিটি ও উপজেলা নির্বাচনের কথা জানালেন এলজিআরডি মন্ত্রী। সিলেবাস পুনর্বিবেচনা করবে শিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনজন মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে এবং এগুলোকে প্রফেশনালি তৈরি করতে হবে। প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব। আমরা এমন কোনো বিষয় নেই যেগুলো নিয়ে কথা না বলবো। জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয় জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় বিএনপির সমালোচনা। জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে। অমর একুশে গ্রন্থমেলা নিয়ে দোটানা। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল, প্যাভিলিয়ন তৈরির কাজ। আয়োজন পিছিয়ে দেওয়ার দাবি প্রকাশকদের একাংশের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দর্শক, সচিবালয়ে চলছে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, আজকে তো মন্ত্রিসভার প্রথম বৈঠক, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। যেহেতু বৈঠক আজকে অনুষ্ঠিত হচ্ছে 3টার পরপরই বা দুপুরের পরপরই মূলত যে সকল মন্ত্রীরা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তারা আজকে গতকালকে শপথ নেওয়ার পরপরই মূলত আজকে সচিবালয়ে এসেছেন এবং যথারীতি তারা তাদের যে যার যে নির্ধারিত যে মন্ত্রণালয় ছিল সেখানে তারা দায়িত্ব নিয়েছেন এবং সেখানকার যে কর্মকর্তারা ছিলেন তাদের সাথে তারা কুশল বিনিময় করেছেন, কথা বলেছেন দায়িত্ব গ্রহণ শেষে। পরবর্তীতেই মূলত 4টার দিকে তাদের যে শিডিউল, যে প্রথম মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তো সেটি শুরু হয়েছে ইতিমধ্যে। সেখানে একে একে সকল মন্ত্রীরাই প্রবেশ করেছেন। সেখানে আজকে হয়তো নির্ধারিত যে বেশ কিছু সামনে রমজান, যেহেতু আগামীকাল থেকে রমজান, তো সেই জায়গায় রমজান সহ আরও নানা বেশ কিছু এজেন্ডা রয়েছে। সেই সব বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হবে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এবং সেই জায়গায় হয়তো তাদের যে পরিকল্পনা রয়েছে, তারা যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন আগামীর বাংলাদেশ গঠনে, সে জায়গায় তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই জায়গায় সকল মন্ত্রণালয়ের আলাদা আলাদা কি ভূমিকা থাকতে পারে, কে কি করতে পারেন, সেই সব বিষয়ে হয়তো সেই সব বিষয়গুলো নিয়েও আজকে এই মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হতে পারে। এর পাশাপাশি যেহেতু কাল থেকেই রোজার মাস শুরু, ফলে এই সময়টাই আমরা দেখি যে বাজার অস্থিতিশীল হয়ে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। ফলে জনসাধারণের কিন্তু নতুন সরকারের কাছে একটা প্রত্যাশা আছে বলা যায় যে নতুন সরকার গঠনের পরপরই তারা হয়তো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সে জায়গায় তারা লাগাম টেনে ধরবেন কিংবা জনগণের স্বস্তি ফেরাবেন। তো সেই জায়গায় থেকেই মূলত আজকের এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন হয়তো মন্ত্রিসভার বৈঠক থেকে, যে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও আপনি জানেন যে বেশ কিছুটা সমস্যা রয়েছে। সেই জায়গায় হয়তো সব কিছু মিলিয়ে আজকের এই মন্ত্রিসভার বৈঠক থেকে হয়তো নতুন কোনো বার্তা বা নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে সেই সব বিষয় যেহেতু এখনো পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, হয়তো আশা করা যাচ্ছে যে মন্ত্রিসভার বৈঠক শেষেই সেই বিষয়টি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন। তো এই ছিল এখান থেকে শাওন, মিটিং চলছে। অনেক ধন্যবাদ আপনাকে ফয়সাল।
প্রধানমন্ত্রী হিসেবে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান। সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ টেলিভিশনে এটি সম্প্রচার করা হবে। প্রথমে বলা হয়েছিল এই বক্তব্য প্রচার হবে সন্ধ্যা 7টায়, পরে সংশোধনী দেওয়া হয়েছে দেশের সকল টেলিভিশন চ্যানেলকে জনস্বার্থে বিটিভির সহযোগিতায় ভাষণ সম্প্রচারের অনুরোধ করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত 49 সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। এই মন্ত্রিপরিষদে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক দায়িত্ব পুনরায় নবগঠিত সরকারের হাতে এসেছে। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধানের পক্ষ থেকে, পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অর্পণ করেন পুষ্পস্তবক। এরপর বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন সরকারের সদস্যরা। রুহের মাগফিরাত কামনায় শামিল হন দোয়া ও মোনাজাতে। শপথ নেয়ার পরদিনই সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজির নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে পুরো মন্ত্রিসভা। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন বীর শহীদদের। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেক দফা স্মৃতির মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সরকার প্রধান। ফেরার পথে ৩ বাহিনীর সদস্যদের সালাম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বাংলাদেশে রীতিমতো বিরল দৃশ্য। রীতি মোতাবেক রোপণ করেন একটি পারিজাত গাছের চারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। লিখেন, স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ সবার প্রতি তিনি নিবেদন করছেন গভীর শ্রদ্ধা। সেখান থেকে জিয়া উদ্যানের পথে রওনা হন প্রধানমন্ত্রী, কিন্তু সরকার প্রধানের চলাচলের জন্য বন্ধ ছিল না কোনো সড়ক। যানজট এড়িয়ে জিয়া উদ্যানে পৌঁছান নতুন সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যরা। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শরিক হন দোয়া ও মোনাজাতে। পরে মন্ত্রিসভার সদস্যরা জানান, দুর্নীতিমুক্ত ও সুশাসন দেয়াই হবে তাদের সরকারের প্রধান কাজ। জিয়া উদ্যান থেকে প্রথম ক্যাবিনেট সভায় যোগ দিতে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নতুন মন্ত্রীদের বরণ করে নিয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা আসেন সচিবালয়ে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে প্রথম দাপ্তরিক কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ১ নম্বর ভবনের ৩ তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করবেন। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এবং পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তিনি। সচিবালয়ে এসে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব পৌর, সিটি, উপজেলা নির্বাচন দেয়া হবে। বলেন, দেশ গঠনে চ্যালেঞ্জ নিয়ে এসেছি, মন্ত্রিসভায় মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মব সন্ত্রাস সহ আইন শৃঙ্খলার অবনতি যা হয়েছিল এ নিয়ে আরও কাজ করতে হবে। এ সময় তিনি বলেন, রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমেই যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, এবং সেই সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন, এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। এদিকে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, সাফ জানিয়ে দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ সুযোগ পাবেন। জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুব খারাপ, পেশাদারিত্ব ফিরিয়ে আনায় বড় চ্যালেঞ্জ। স্বচ্ছতা প্রতিষ্ঠার পাশাপাশি বাড়াতে হবে দক্ষতা ও সক্ষমতা। বলেন, অর্থনীতির গণতন্ত্র প্রয়োজন, দেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। একটি
পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়ক, রেল ও নৌ মন্ত্রণালয়ে যেসব অবকাঠামোগত সমস্যা আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যেসব সড়ক রাস্তায় সমস্যা আছে আলোচনা করে সংস্কার করা হবে। দুর্নীতি রোধ ও স্বচ্ছতা আনা হবে মন্ত্রণালয়ে। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 3 জন দায়িত্বে, কাজের ধরন দেখে মন্ত্রণালয় ভাগ করা হবে 2 প্রতিমন্ত্রীর মাঝে। যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। সচিবালয়ের শিক্ষামন্ত্রী আরনাম এহসানুল হক মিলন বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি বলেন, বর্তমান কারিকুলাম চেঞ্জ নয়, কারিকুলাম রিভিউ করা হবে, তবে তার আগে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি সবকিছুকে আবারও ঢেলে সাজানোর পরিকল্পনা আছে। সারা বিশ্বে পাঠ্যপুস্তক তৈরিতে যে সিস্টেমগুলো ফলো করা হয় সেভাবে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। এই কমোডিটি ইজ নট এডুকেশন, যে কমোডিটি, এটা ডোমেস্টিক কমোডিটি না, ইটস ইন্টারন্যাশনাল কমোডিটি। উই মাস্ট কম্পিট উইথ দ্য আদার ওয়ার্ল্ডস বেস্ট কান্ট্রিজ। সেই জন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেইভাবে আমরা প্ল্যান এন্ড প্রোগ্রাম লে আউট করবো আপনাদেরকে। কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে সরকার। আজ থেকে কাজ শুরু করছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম কার্যদিবসে কথা বললেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, বাজারে পণ্যের ঘাটতি নেই, রোজার মধ্যে সংকট হবে না। তিনি আরও বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা 3 বছর পিছিয়ে দিতে চায় সরকার। এ নিয়ে আজ থেকে কাজ শুরু হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সময়সীমা পেছাতে কিভাবে কাজ করা হবে সেই পরিকল্পনাও তুলে ধরেন নতুন বাণিজ্য মন্ত্রী। জানান, এর উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয় আর বাস্তবায়ন করবে ইআরটি। এই 2 দপ্তরের সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হবে। আসলে এর মধ্যে রিঅ্যাকশন টাইমটা খুব কম, কিন্তু যেটা ভালো বিষয় সেটা হলো আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, সাফ জানিয়ে দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের বলেন, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, দেশের প্রতিটি মানুষ পাবেন সুযোগ। জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুব খারাপ, পেশাদারিত্ব ফিরিয়ে আনায় বড় চ্যালেঞ্জ। স্বচ্ছতা প্রতিষ্ঠার পাশাপাশি বাড়াতে হবে দক্ষতা ও সক্ষমতা। বলেন, অর্থনীতির গণতন্ত্রায়ন প্রয়োজন, দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে, এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতির জন্যই। বলেন, সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, এর জন্য উদারীকরণও প্রয়োজন। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে এবং এগুলোকে প্রফেশনালি তৈরি করতে হবে, স্বচ্ছতা আনতে হবে, কাজের মধ্যে জবাবদিহিতা আনতে হবে। এই দেখো ভালো ডাইপার, এটা বাজারের 1 নম্বর ডাইপার। থাই ডাইপারে এখন আরো উন্নত ফর্মুলায় অধিক শোষণ ক্ষমতা। থাই বেবি প্যান্ট ডাইপার। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তবে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নেয়, বিরোধী দল ছাড় দেবে না, এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুরের 60 ফিট এলাকার মণিপুর স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন তিনি। বলেন, প্রতিদিন ফজরের পর অন্তত 1 ঘন্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তার প্রত্যাশা, সরকার এই কাজে ফান্ডিং ঠিক রাখবে। ঢাকায় থাকলে প্রতিদিন ময়লা পরিষ্কার করবেন, রাজধানীর বাইরে থাকলেও একই কাজ করবেন, জানান আমির। এই জুলাই কারণেই তো নির্বাচন হলো।
এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। ইন্টারনেট বন্ধ রেখে জুলাই হত্যাকাণ্ডে পরোক্ষ মদদের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে। 25 ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে আজ জেরা করেছেন জিয়াউল হাসানের আইনজীবীরা। ফের জেরা করা হবে 23 ফেব্রুয়ারি। জেরায় তিনি জানান জিয়াউল হাসান সিরিয়াল কিলার ছিলেন, সে কারণে তাকে পদোন্নতি দিতে রাজি ছিলেন না ইকবাল করিম ভূঁইয়া, কিন্তু প্রমোশন বোর্ডের অধিকাংশ সদস্যরা তার পক্ষে ছিলেন। তিনি আরও জানান সেনাবাহিনীর প্রমোশন বোর্ডে অধিকাংশ পদোন্নতি নিজেদের স্বার্থে দেয়া হতো। তাছাড়া বোর্ড সভায় লুকিয়ে সিনিয়রদের মেসেজ পাঠিয়ে জানানো হতো কে কার পক্ষে প্রমোশনের জন্য মতামত দিচ্ছেন। তার পরবর্তী জেরা 22 ফেব্রুয়ারি। গেল 9 ফেব্রুয়ারি তার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। সেখানে আওয়ামী লীগের আমলে সেনা সদস্য র্যাবের গুম খুনের সংস্কৃতি তুলে ধরেন তিনি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদেরের মামলায় প্রয়াত শরীফ ওসমান হাদির লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। কয়েক জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে সাতক্ষীরা শহরের বড়বাজার এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যায় ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে কিছুক্ষণ অবস্থান করে তারা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কার্যালয়টি তালাবদ্ধ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শরীয়তপুর শহরের পালং বাজার এলাকায় দলীয় কার্যালয়ে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 15 থেকে 20 জন নেতাকর্মী। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দেয় তারা। কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙ্গায় নেতাকর্মীরা। দুপুরের দিকে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের মূল ফটক কাঠ দিয়ে আটকে দেয়। নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার টানিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কয়েকজন নেতাকর্মী। কিছুক্ষণ সেখানে স্লোগান দিয়ে সরে যায় তারা। দীর্ঘদিন পর দলটির হঠাৎ এই কার্যক্রমে নগরীতে নানা আলোচনা চলছে। এদিকে নোয়াখালী পুলিশ জানায় ভোরে শহরের মাইজদি টাউন হল এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েকজন যুবক। প্রধান ফটকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানায় তারা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানের নামে পুলিশ আটক করা হয় 5 জনকে, সরানো হয় ব্যানারটি। ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন প্রাণ হারিয়েছেন, আহত কমপক্ষে 10 জন। বেলা 11টায় ফুলপুরের বালিয়ার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রী নিয়ে শেরপুর যাচ্ছিল একটি বাস বালিয়ার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সেনাবাহিনীর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পথে মারা যান এক পথচারী। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সেনাবাহিনীর ট্রাক চালক ও বাস চালকের। দুদিন বাকি থাকলেও অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে কিনা তা নিয়ে এখনও রয়ে গেছে সংশয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছেন বিকেলে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলা হবে। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন প্রকাশকদের মতামতে নির্ধারণ করা হয়েছিল মেলার তারিখ। উল্টো দিকে প্রকাশকদের একাংশ বলছেন তারিখ নির্ধারণে তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের দাবি বইমেলা পেছানোর। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিব হাসান। ঐতিহ্য অনুযায়ী ফেব্রুয়ারির শুরুতেই অমর একুশে গ্রন্থমেলা আয়োজিত হয়ে আসছে, কিন্তু এবার নির্বাচনের কারণে ফেব্রুয়ারির শুরুতে বইমেলায় সরকারের সাড়া মেলেনি। তাই একবার সিদ্ধান্ত হয়েছিল ডিসেম্বরে মেলা করার, সেটিও ভেস্তে গেছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় 20 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেলা। কিন্তু শুরু থেকেই এ তারিখ নিয়ে আপত্তি জানিয়ে আসছেন প্রকাশকদের বড় অংশ। তাদের দাবি রোজা এবং স্কুল কলেজ বন্ধ থাকায় এই সময়ে বইমেলা জমে উঠবে না, তাই মেলা পেছানোর দাবি তাদের। ঈদের পরে বইমেলাটা আয়োজন হলে সেই ক্ষতির পরিমাণটা কিছুটা কমে আসবে, কিন্তু এখন তো আমরা নিশ্চিত যে ক্ষতিটা হবে। ইফতারি পরে নামাজের পরে তারাবি, তারপরে মেলা শেষ, সারাদিন ক্লান্ত, বিভিন্ন কর্মকাণ্ড। আবার দেখেন আবার
রোজার 15 রোজার পর থেকে কিন্তু মানুষ কিন্তু কি হয় মার্কেটমুখী হয়। এতগুলো মূলধারার প্রকাশককে বাদ দিয়ে মেলার আয়োজন যেটা করতে যাচ্ছে সেটা কি আসলে জমবে? কখনোই জমবে না। এটা আমরা মনে করি যে এটা খুব একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, প্রকাশকদের মত নিয়ে তারিখ চূড়ান্ত করা হলেও তারা এখন মেলা আয়োজন থেকে পিছিয়ে আসছেন। পরেও যে পিছিয়ে আসবেন না তার নিশ্চয়তা কি? সমস্ত পক্ষ মিলিয়ে 20 তারিখ সিদ্ধান্ত হয়েছে। যখন সিদ্ধান্ত হয়েছে তারা তখন কিছু বলেননি। যখন প্রস্তুতি অনেক দূর অগ্রসর হয়েছে তখন তারা বললেন যে আমরা মেলা করব না। কিন্তু কি করবেন সেটা তো, এবং কেন করবেন না সেটা আসলে পরিষ্কার না। নিজেদের মধ্যে নানান ধরনের কোন্দল আছে এবং তারা বই মেলার মতো একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপারকে ব্যবহার করছেন সেই কোন্দলের প্রকাশ হিসেবে। একটা মেলা ধরেন ভালো হলো না, জমলো না, ভালো প্রকাশকরা অনেকে আসলো না, এটা আমরা কেন করতে চাইব? আমাদের কি লাভ? এদিকে মাত্রই দায়িত্ব নেয়া নতুন সরকার অমর একুশে গ্রন্থমেলার আয়োজন নিয়ে পড়েছে উভয় সংকটে। সংস্কৃতির প্রতিমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে হবে সিদ্ধান্ত। এক প্রকাশক ফোন দিয়ে বলল যে আমাদের অনেক ক্ষতি হবে, আর এক প্রকাশক বলল যে কিছুই ক্ষতি হবে না, স্টল সব ফ্রি করে দেওয়া হয়েছে, খালি আসবে। তো ক্যাবিনেট মিটিং আছে, তখন দেখি আলাপ করবো কি বলে উনি। এরই মধ্যে বাংলা একাডেমির চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার স্টল নির্মাণের কাজ খানিকটা এগিয়েছে, তবে এখনো বাকি অনেক কাজ। 1983 সালে রাজনৈতিক আন্দোলনের কারণে অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়নি। 2021 আর 22 সালে করোনার কারণে সময় বদলেছিল মেলার। কিন্তু এবার বাংলা একাডেমি এবং সৃজনশীল প্রকাশকদের মুখোমুখি অবস্থান শঙ্কা তৈরি করেছে মেলা আয়োজন নিয়ে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।